আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা তোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাজ্যে নির্বাচনে কনজারভেটিভ ও লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, ভোটের মাঠে টিউলিপ সহ বাংলাদেশি বংশোদ্ভূত ৩৩ প্রার্থী। বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট উদ্ধার, কলকাতায় নিতে ভাড়া করেছিল শাহীন। এবং দেশের প্রথম হাসির সিনেমা ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন এর ৬০ বছর পূর্তি, চ্যানেল আই এর বিশেষ প্রদর্শনীর সাথে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির সঙ্গে এবার লেবার পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বিভিন্ন জনমত জরিপ বলছে নির্বাচনে ঐতিহাসিক জনসমর্থন পেতে যাচ্ছে লেবার পার্টি। অন্যদিকে প্রায় ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ৩ মেয়াদে ক্ষমতায় থাকা ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনে টিউলিপ সিদ্দিক সহ বাংলাদেশি বংশোদ্ভূত ৩৩ প্রার্থী অংশ নিচ্ছেন। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন। ৬৫০ আসনের হাউজ অব কমন্স নামে পরিচিত পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন। টানা প্রায় ১৫ বছর যুক্তরাজ্য শাসন করছে কনজারভেটিভ পার্টি। নির্বাচনী প্রচারণায় উঠে আসছে সরকারের অভ্যন্তরীণ সাফল্য, ব্যর্থতার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যু। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সরকারের সাফল্যের কথা যেমন বলছেন, তেমনি স্বীকার করে নিয়েছেন অনেক ক্ষেত্রে ব্যর্থতার বিষয়ও। অন্যদিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলছেন, কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ফিরে আসুক, যুক্তরাজ্যের মানুষ সেই দুঃস্বপ্ন দেখতে চায় না। রাষ্ট্র পরিচালনায় কনজারভেটিভ পার্টির ব্যর্থতার কারণে লেবার পার্টি সরকার গঠন করলেও দেশকে এগিয়ে নেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের পার্লামেন্টে ৬৫০ আসনে লড়ছেন ৪৩৭৯ প্রার্থী। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি, ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন নির্বাচনী দৌড়ে। ৯ জন নারীসহ ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৪ নারী বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। টানা ৩ বারের এমপি টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মনোনয়নে ২০১৫ সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ২০১৬ সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। জনকল্যাণমূলক কাজের জন্য নিজ আসনে জনপ্রিয় টিউলিপ সিদ্দিক এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। রুশনারা আলী প্রথম এমপি নির্বাচিত হন ২০১০ সালে। টানা ৪ বারের এমপি তিনি। এছাড়া রূপা হক ৩ বার এবং আফসানা ১ বার এমপি হয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনী ভারতে যেতে ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট তৈরি করে দিয়েছেন। শহীদুল্লাহ রাজুর আরও একটি রিপোর্ট। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অন্যতম আসামি ফয়সাল শাহজি ও মুস্তাফিজ রহমানকে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকার পাতালকালী মন্দির থেকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। সোমবার আক্তারুজ্জামান শাহিনের বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে ফয়সাল ও মুস্তাফিজের ২টি পাসপোর্ট জব্দ করেন গোয়েন্দারা। এমপি হত্যাকাণ্ডে যে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন প্রায়
25,000 টাকা খরচ করে দুজনকে পাসপোর্ট বানিয়ে দেন। বানানোর পরে তারা বিভিন্নভাবে ভিসা লাগানোর জন্য চেষ্টা করে, এবং সেই ইন্ডিয়ান ভিসা লাগাতে গিয়ে সেখানে প্রায় তাদেরকে কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার ছিল, কোনো সময় তাদেরকে বিভিন্ন সার্টিফিকেট দরকার ছিল। সব কিছুই আখতারুজ্জামান শাহীন সেটা তারা জোগাড় করে দিয়েছে সিএমের মাধ্যমে। ডিবিকে তারা জানিয়েছে এমপি আনারকে খুন করতে ভারতে যেতে শাহীনই তাদের ভাড়া করেছিল। হত্যাকাণ্ড সংঘটিত করে তারা যখন 19 তারিখ দেশে আসে, সেই সময় কিন্তু শাহীন তাদের সাথে টেলিফোনে কথা বলেছে যে তোমরা যখন আসার আগে তোমরা কিন্তু বাসাটা ব্লিচিং পাউডার দিয়ে এমনভাবে পরিষ্কার করবো যেন সেখানে রক্তের দাগ বা চুলের কোনো স্পর্শ না থাকে। তারা দেশে এসেও শাহীনের বাসায় গেলে সেখানে কিন্তু শাহীন তাদেরকে 30,000 টাকাও দিয়েছেন তার অর্ডারলির মাধ্যমে, অর্থাৎ তার বডিগার্ড যে বাসায় দারোয়ানের মাধ্যমে। গোয়েন্দা পুলিশ বলছে এমপি আনারকে খুন করে দেশে ফিরে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পলাতক আখতারুজ্জামান শাহীনের সাথে দেখাও করে ফয়সাল ও মুস্তাফিজ। পরে 30,000 টাকা নিয়ে তারা গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবন শুরু করে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। 1966 সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাকার লেন এর 60 বছর পূর্তিতে চ্যানেল আই এর পর্দায় হয়েছে এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে বশির হোসেন পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে। চলচ্চিত্রটির মধ্য দিয়ে সে সময়ের সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্ম জানতে পারবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা। রোকসানা আমিনের রিপোর্ট। 13 নং ফেকু ওস্তাকার লেন এদেশের প্রথম হাসির সিনেমা। 1966 সালের 1 জুন মুক্তি পাওয়া চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নায়ক রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচা ভাই, ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলায় মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। খান জয়নুলের রচনায় নির্মিত 13 নং ফেকু ওস্তাকার লেনের চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ্জাক। একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটি 60 বছর উপলক্ষে সোমবার বিকেল 3:05 চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই 13 নম্বর ফেকু ওস্তাকার লেনের মতো ছবি নির্মিত হয়েছে, এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণেই যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও সিনেমাটির স্ট্রিমিং হচ্ছে। আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। সারা জাগানো চলচ্চিত্রের নায়িকা বরেণ্য শিল্পী সুজাতাও চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি উপভোগ করেছেন। আমার কাছে এত ভালো লাগলো, আরও ভালো লাগলো কি যে এত বছর পর যে কীরকম এই ছবিটা যে এখনও মানুষ পছন্দ করে, 60 বছর আগেকার ছবি। এবং আমার যে সহশিল্পী ছিলেন যেমন সিরাজ ভাই, সুমিতা দি, আনোয়ারা, কামাল আহমেদ, কেউ আছে কেউ নাই, এবং এই স্মৃতিগুলো কিন্তু আমাকে কিছুটা পীড়াও দিল, আবার কিছুটা কিন্তু খুব উৎসাহিত করলো আর কি। আর এই ছবিটা না যখন আমরা করি কোনো টেক কিন্তু এক টেকে ওকে হয় নাই, কারণ প্রতিটি টেকে কেউ না কেউ হাসতো, হেসে ফেলতো আর কি। খান জয়নুল ভাই লেখা তো। 13 নং ফেকু ওস্তাকার লেন চলচ্চিত্রটির গানের সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটির সম্পাদনায় ছিলেন বশির হোসেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এবং বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
সময় মতো পানি পাচ্ছে না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার কয়েক লাখ কৃষক। ফসল উৎপাদনে ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদ রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠের পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান সেচ খালটি। এ খালের পানি দিয়েই ধান সহ অন্যান্য ফসল আবাদ করেন কৃষক। কিন্তু গত 2 বছর জিকে প্রকল্প থেকে পানি পাচ্ছেন না তারা। বৃষ্টির অপেক্ষায় থেকে ধান আবাদ করতে হচ্ছে ভুক্তভোগী কৃষককে। ঝিনাইদহ সদর, শৈলকুপা, পাশের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার অধিকাংশ ফসলি জমি আবাদ করা হচ্ছে ডিজেল চালিত সেচ পাম্প দিয়ে। 2.5 বছর কোনো পানিও নেই, কোনো কিছুই নেই। এর জন্যই চাষিদেরও সমস্যা। পাট হচ্ছে না, কলা হচ্ছে না, ঠিক মতন ধান হচ্ছে না। জিকের উপরে নির্ভরশীল, এটা মেন ক্যানাল, এটা হচ্ছে সাইড ক্যানাল, এর উপরে টোটাল নির্ভরশীল আমাদের এটা। আর পাম্প দিয়ে যে সেচ চালাচ্ছে মাঠে, আর কিছুদিন পরে এই কেলানে পানি না আসলে তো ওসব সেচ পাম্পেও তো পানিও আর হবে না। 18 বছর আমি শাক তুলি ক্যানালের থেকে, তা পানি নেই, তা আমি শাক তুলবো কইতে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছর 2500 কোটি টাকার ডিপিডি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটি পাশ হলেই দ্রুত জিকে প্রকল্পের কাজ শুরু হবে। শুধু জিকের পানিতেই 500 থেকে 600 কোটি টাকার প্রোডাকশন হয়। আর তাছাড়া আমাদের জিকে প্রকল্পের পানিতে আমরা একরে 600 টাকা নিয়ে থাকি। সেখানে শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত একরে তারা সেচ কর ধার্য করে আর কি। এটা রিহ্যাবিলিটেশন একটি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে, প্ল্যানিং কমিশনে আছে। আশা করতেছি যে চলতি অর্থ বছর নাগাদে এটা একনেক করতে অনুমোদিত হবে। জিকে সেচ খাল থেকে সেচ নিলে প্রতি বিঘা জমিতে ধান চাষে খরচ হয় 600 টাকা, আর সেচ পাম্প দিয়ে ধান আবাদে কৃষকের খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নদী ভাঙন রোধে গাইবান্ধার চরাঞ্চলে রোপণ করা হচ্ছে বাঁশের চারা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর 100 দিনের পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে কয়েকশো বাঁশের চারা রোপণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগে চরাঞ্চলের প্রকৃতি ও পরিবেশ যেমন ছায়া সুনিবিড় হয়ে উঠবে, তেমনি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ছোট বড় 165টি চর রয়েছে উত্তরের জনপদ গাইবান্ধায়। প্রতি বছর খরা, বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হন চরের বাসিন্দারা। এতে জীবন জীবিকার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়। পর্যাপ্ত গাছপালা না থাকায় চরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাপমাত্রা। আমাদের চর অঞ্চলে বাঁশ গাছ অনেক কম, তো মানে যতটা প্রয়োজন চাহিদার অনুপাতে অনেক কম। রোদের সময় বাঁশ গাছে যা বৈশা আরাম করা যায়, আবার বাঁশের শিরা অনেক মাটি বা আমরা নদী এলাকা মাটি জড়া রাখলি ভাঙন থেকে কিছু রক্ষা পাওয়া যায়। পরে বাঁশ লাগানোর কারণে চর এলাকাবাসী অনেক উপকার হবে আর কি। এটাই প্রথম। এই বাঁশ আগে লাগে, তারপরে আপনার বাড়িতে কাজকর্ম করতে লাগে। চর রক্ষার জন্য বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই নদী ভাঙন কবলিত চরটাতে প্রায় 6,500 গাছ লাগানো যায় চর কাবিলপুর এবং মানে আমার পাশের কালাসোনা চর সহ। এবং একদিক থেকে যেমন আমাদের বাঁশের চাহিদা পূরণ হবে, তা তেমনি আবার যখন এই বাঁশগুলো হবে তখন কিন্তু আমার এখানকার বেকারত্ব ঘুষবে। আমরা বাঁশ দ্বারা বাঁশজাত পণ্য আমরা উৎপাদন করতে পারবো। দ্রুত বর্ধনশীল হওয়ায় বাঁশ রোপণের 4 থেকে 5 বছরের মধ্যেই কাটার উপযোগী হয়। আমরা 8 থেকে 10 প্রকারের এখানে আমরা চারা রোপণ করব। যে এটা করার উদ্দেশ্য হচ্ছে কঞ্চিতে খুব সহজেই আমরা চারা রোপণ করতে পারি। আমরা আশা করি এই অঞ্চলে এই বাঁশগুলো টেকসই হবে এবং প্রত্যেকটা একটা করে ঝাড়ে রূপান্তর হবে এবং পরবর্তীতে আমরা এর ধারাবাহিকতায় আমরা সম্পূর্ণ চর আমরা ঘিরে ফেলবো বাঁশ দিয়ে। নির্মল বায়ু আর সবুজ প্রকৃতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।